দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল মথার ঘোষণা নজিরবিহীন, নীরবতা বিজেপির। দ্বিতীয় স্থানে মথাকে রাখার কূটকৌশল। বিজেপির বন্ধু মথা সরকারের পার্টনার রাজনৈতিক দল হিসেবে এখনও তারা দুই মেরুতে। কারণ বিজেপি চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। মথা চায় এই ত্রিপুরায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড। নীতিগত অবস্থানে ও আদর্শগত রাজনৈতিক নিশানায় বিজেপি ও মথা দুই মেরুতে থাকলেও তারা সরকারে আছে। হয়তো সেটা রাজনৈতিক দরকারেই, কিন্তু প্রশ্ন হলো সরকারে থেকেও কি বিরোধী মথার লড়াই হবে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে? উত্তরটা এত সহজ নয়। বড় অঙ্কের খেলা আছে পেছনে। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে মথার রাজনৈতিক চালে বিচক্ষণ পুর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব জিতেন্দ্র চৌধুরীরাও ঘুল খেয়েছিলেন। সংরক্ষিত আসনের বাইরে মথার প্রার্থী দেওয়ার বিষয়টি গোপনীয় চুক্তির অন্যতম রাজনৈতিক কৌশল ছিল, যা জিতেন্দ্র চৌধুরীরা ঘোড়া করেও টের পায়নি। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ অন্দরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সিপিআইএম রাজন্য বিদ্রোহকেও ভুলে গিয়েছিল। অতীতের স্মৃতি ভুলে কার্যত সিপিআইএম বেলাইন হয়ে 2023 সালের বিধানসভা নির্বাচন থেকে কতটা শিক্ষা নিয়েছে তার মূল্যায়নের দায়ভার মেলারমাঠ দশরথ দেব ভবনের, দিল্লির একে গোপালন ভবনের। এখন প্রশ্ন হলো 24 ঘন্টা আগের মথার সুপ্রিমোর ঘোষণা কার্যত কোন রাজনৈতিক অঙ্কে? মথা বিজেপি লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি করে প্রতীক এক রেখে লড়াই করেছিল। তার গন্ধ এখনও যায়নি। সেই জোট রাজনীতির সুশোভিত গন্ধেই বিচ্ছেদের আলাপ রাজ্য রাজনীতিতে এক নতুন ঘটনা ঘটাতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাও বিজেপির চাল। কারণ সিপিআইএম কংগ্রেস 2019 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য যে প্রস্তুতি নিয়েছিল তার চেয়ে অনেক বেশি এগিয়ে 2024 সালে। কারণ দিল্লিতে টিম ইন্ডিয়া খুঁটি শক্ত করেছে। তাছাড়া অস্তিত্ব রক্ষার ক্ষেত্রেও সিপিআইএম কংগ্রেসকে এইবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেও রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। এখন প্রশ্ন হলো, কোনো কৌশলে মথার সুপ্রিমোর ঘোষণা যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে, যেখানে যেখানে মথার শক্তি আছে সেখানে। নিখুঁত রাজনৈতিক বিশ্লেষণে বেরিয়ে এসেছে বিজেপি যদি এবার একাই লড়াই করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে, তারপরেও প্রচার থাকবে এই লড়াই বিজেপি মথা আইপিএফটির ঐক্যবদ্ধ লড়াই। আর লড়াইয়ে যদি কংগ্রেস সিপিআইএম টিকে থাকে বা কংগ্রেস সিপিআইএম আপাতত হাতাত হয়, তাহলে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের ফলাফল প্রকাশের পর প্রদত্ত ভোটের চিত্রে কংগ্রেস বা সিপিআইএম এককভাবে বা যৌথভাবে দ্বিতীয় হয়ে যেতে পারে। সুতরাং কংগ্রেস সিপিআইএমকে বিজেপি দ্বিতীয় স্থানে দেখতে চায় না, বলা ভালো রাখতে চায় না। সেদিক থেকে বিজেপির জাদু কাটিতেই মথার এই ঘোষণা বলে অন্দরমহলের রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। এটা চর্চিত বিষয়বস্তু। কিন্তু আবার সরকারে গেলেও মথার নেতাদের মন ভালো নেই। মন্ত্রিত্ব পেলেও তাতেও সন্তুষ্ট নেই। 3 জন মন্ত্রীর স্থলে 2 জন মন্ত্রী হলেও একজন আবার পূর্ণমন্ত্রী নন। সেই দিক থেকে সরকারে যাওয়া মথা 3 জন মন্ত্রী দাবি করেও 1.5 জন পেয়েছেন। তারপরও নীরব ছিল, দাবি করেও 1.5 জন পেয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই নিয়ে মথা ফুস করেছে, তারপর নীরব ছিল, এখন আবার এই নিয়ে চর্চা শুরু হয়েছে। এখানে বলা হচ্ছে চাপের রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, চাপের রাজনীতিতে কার্যত মথার লাভ নাকি উল্টো? দ্বিতীয় হওয়ার রাজনৈতিক নিশানা সবই সময় বলবে। আপাতত মথার ঘোষণার পর কোসাবাউ ভবনে নজিরবিহীন নীরবতা চলছে। বিজেপি মথার মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত লড়াই করবে কিনা তা যেমন প্রকাশ্যে আনছে না, আবার এই বিষয়ে কেউ মুখও খুলছেন না। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজ্য রাজনীতিতে বিজেপি ব্যাক ফুটেছিল। মথা 40 পেরিয়ে আসন দিয়ে বিজেপিকে 30 পার করে দিয়েছে। সেই দিক থেকে বিজেপির প্রকৃত বন্ধু মথা ছাড়া আর কেউ হতে পারে না। কৃষি জমিতে কেঁচো কৃষকের প্রকৃত বন্ধু। কারণ মাটির উর্বরতা রক্ষায়, ফসলের ফলন বৃদ্ধিতে কৃষকের বন্ধু কেঁচোর অবদান বিজ্ঞানসম্মত।
ত্রিপুরার ভোট রাজনীতিতে বিজেপিকে 2023 সালে ভোট বৈতরণী পার করে দিতে মথা সেই কেঁচোর ভূমিকাই পালন করেছিল। এইবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মরশুমে বিজেপি মথাকে কয়েকটি আসনে জিতিয়ে কংগ্রেস সিপিআইএমকে তৃতীয় পাঠাবে। সোজা সাপটা সমস্যা বেনিফিশিয়ারি। এ রাজ্যের সরকারি ঠিকাদারি কাজে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাকি কৃষ্ণনগর। সে কেন্দ্র হোক বা রাজ্য, সরকারি ঠিকাদারি কাজ করতে হলে নাকি 8 থেকে 10% কমিশন তাও নগদে দিতে হয় কৃষ্ণনগরে। অর্থাৎ ঠিকাদারি কাজে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি একক কৃষ্ণনগর। এই অবস্থায় একবার কৃষ্ণনগরে 8 থেকে 10% কমিশন দেওয়ার পর যদি আবার রাম শ্যাম যদু মধু কর্ণ অর্জুন নকুল সহদেবদের মোটা অঙ্কের কমিশন দিতে হয়, তবে তো সমস্যা হবেই। ফলে ঠিকাদাররাও চান যেখানে তারা কাজ করবেন সেখানে যেন একাধিক বেনিফিশিয়ারি না হয়। জানা গিয়েছে উষা বাজারের ভারতরত্ন ক্লাবের নিহত সচিবকে নাকি একাধিক হেভিওয়েট বেনিফিশিয়ারিকে সন্তুষ্ট রাখতে হয়েছিল। আর একাধিক বেনিফিশিয়ারির চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ক্লাব সচিবের উপরে টাকা আদায়ের চাপ তৈরি হচ্ছিল। যাদের উপর চাপ বাড়ছিল তারা নাকি সচিবের জায়গায় অন্য কাউকে চাইছিলেন। তারপর তো হত্যাকাণ্ড। শোনা যাচ্ছে এখন উষাবাজারের মতো অবস্থা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ঠিকাদারি কাজে নাকি একাধিক অভিভাবক বা বেনিফিশিয়ারি তৈরি হয়ে গিয়েছে। ফলে যারা কাজ করবেন অর্থাৎ যারা ঠিকাদার তাদের মহাবিপদে গেল না একাধিক দাবিদার বা একাধিক অভিভাবক সামনে উঠে আসায় তাদের সন্তুষ্ট করতে সমস্যা। তবে সবচেয়ে বড় ঘটনা নাকি অন্য জায়গায়। ঠিকাদারি বাণিজ্য বা নিগো বাণিজ্যের রাশ নাকি উপরের হাতে। রাজ্যে নাকি এখন উপরতলায় একাধিক অভিভাবক তাদের একাধিক নিগো বাণিজ্যের দোকান খুলেছেন। ফলে এখনও ময়দানে একাধিক দাদা দিদির একাধিক ভাই বোন। উষাবাজারের পর বিশাল গরু নাকি তৈরি হয়ে গিয়েছিল, তবে আপাতত নাকি 50-50, কিন্তু নিচুতলায় নাকি এখনও সমঝোতা হয়নি। অবশ্য শুধু বিশালগড় নয়, রাজ্যের প্রতিটি মহকুমায় নাকি এখন নিগো বাণিজ্যে একাধিক অভিভাবক বা একাধিক হেভিওয়েট বেনিফিশিয়ারি। ফলে আশঙ্কা করা হচ্ছে যে নিগো বাণিজ্য নিয়ে রাজ্যে আরও সমস্যা, আরও সংঘর্ষ ও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। বিজেপির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক রঞ্জন বললেন, সরকারে থাকাও লজ্জা। এ যেন মিত্র মিত্রের শত্রু খেলা। সরকারে মিললেও দলে দলে যেন বিরোধ তুঙ্গে। আপাতত রাজ্য নেতৃত্ব কিংবা জেলা নেতৃত্ব বিষয়গুলো নিয়ে মুখ না খুললেও বিজেপি মতার মধ্যে তীব্র বিরোধ তৃণমূল স্তরে। তা নিয়ে প্রায়শই বিতর্ক ও উত্তেজনা দেখা দিয়েছে। বিজেপি ও মতার মধ্যে জল তেলের সম্পর্ক, একসঙ্গে থাকলেও মিশে না। একটি আক্রমণাত্মক ঘটনার নিরিখে তীব্রামতার অন্যতম নেতা রঞ্জন সিনহা রীতিমতো বোমা ফাটিয়েছেন তার প্রাথমিক প্রতিক্রিয়ায়। সম্প্রতি একটি ঘটনা ঘটেছিল যার সাক্ষী ছিলেন শ্রী সিনহা নিজেই, অর্থাৎ রাষ্ট্রবাদী কায়দায় আক্রমণাত্মক একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। এবার তারই জেরে সাংবাদিক সম্মেলন করে আবারও বোমা ফাটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন একদা বিজেপির ঘরের ছেলে, এখন তীব্রামতার নেতৃত্ব। এই দিনের সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সিটিজেনশিপ ফেডারেশন জেলা সভাপতি রতনমণি সিনহাও উপস্থিত ছিলেন। শাসক দলের বিরুদ্ধে শরিক বন্ধুরা সাংবাদিক সম্মেলন করেছেন রঞ্জন সিনহার বাড়িতেই। ত্রিপুরা সিটিজেনশিপ ফেডারেশনের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা বলেছেন, গত বুধবার এয়ারপোর্ট সংলগ্ন গোলদারপুর এলাকায় যে ঘটনা ঘটেছে তারপর তিনি তার বক্তব্য রেখেছিলেন। সেখানে আহতদের তিনি হাসপাতালে পৌঁছে দিয়েছেন এবং যাবতীয় বিষয়টির তদারকি করেছেন। তবে সেই ঘটনাটির কোনো রাজনৈতিক দলীয় ঘটনা নয় এমনই দাবি করেছেন তিনি। রঞ্জন সিনহা বলেছেন, আহতদের হাসপাতালে পাঠানোর যাবতীয় কাজ করেছেন। তিনি এখন বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কোনো রাজনৈতিক দলীয় ঘটনা নয়। এই ঘটনার সাথে যে আসামি জড়িত তাকে বাঁচানোর জন্য বুধবার ও বৃহস্পতিবার চেষ্টা হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে। আসামিকে বাঁচাতে বিজেপির নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কাণ্ড দেখার পর রঞ্জন সিনহা বলেছেন, বিজেপি সরকারের সাথে মথা রয়েছে এই ভেবেই লজ্জা হয়। ঘটনায় শ্রমিকদের মারধর করা হয়েছিল। তীব্রামতা দলের সমর্থক সন্তোষ সিনহা আক্রান্ত হয়েছেন। এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় তার নিকটাত্মীয়ের বাড়ি থেকে বের হওয়ার সময় কর্ণজিৎ সিনহা তার মাথার পেছন দিকে আঘাত করেছে। সন্তোষ সিনহা
ও কর্ণজিৎ সিনহা একই গ্রামের বাসিন্দা। সন্দীপ সিনহার মাথায় আঘাত করার পর তিনি বলেছিলেন কর্ণজিৎ সিনহাকে উদ্দেশ্য করে আকাশ সম্বোধনে কেন তাকে মারধর করা হচ্ছে। বর্তমানে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে। রঞ্জনী সিনহা জানিয়েছেন, রাস্তার পাশে তার বাড়ির সামনে গাড়িটি ছিল, সেই গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। রঞ্জনী সিনহা কৈলাসহর থানার ওসিকে তার আগেই পরিস্থিতি টের পেয়ে ফোন করে বলেছেন